তো ফার্স্টে থেকে যদি দেখো, নর্মালি আমরা মেটালের রেডক্স সিস্টেমটা দেখছিলাম। মেটাল, একটা মেটাল ইলেকট্রোড, তার সাথে থাকবে মেটাল ইলেকট্রোডের সাথে মেটালের সলিউশনটা ছিল। ধরো নন মেটালসের জিনিস যদি থাকে, ক্লোরিনের ইলেকট্রোড, ঠিক আছে, গ্যাস রিলেটেড যদি ইলেকট্রোড যেমন হাইড্রোজেন ইলেকট্রোড, ওই সব কেসে আমরা হাফ সেলটা কি দিয়ে প্রিপেয়ার করব? আমরা ওই গ্যাসটাকে নিব, আমরা মেইনলি ওই গ্যাসটাকে নিব, ঠিক আছে, আর ওই গ্যাসটা যে আয়নটা ক্রিয়েট করে ওই আয়ন এর সলিউশনটা নিব, ঠিক আছে। তো এখানে আমরা ক্লোরিনের যদি হাফ সেলটা দেখি, তাহলে আমাকে ওই সিম্পলি এমন একটা সলিউশন নিতে হবে যেটার মধ্যে ক্লোরাইড আয়ন্স আছে 1 মোল পার ডিএম কিউব। সোডিয়াম ক্লোরাইড নাও, পটাশিয়াম ক্লোরাইড নাও, জাস্ট টেক এনি ক্লোরাইড সলিউশন, ঠিক আছে। হাইড্রোজেন নিও না, হাইড্রোজেন মানে অ্যাসিড নিও না, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিও না, একটা সল্ট নাও যেটার মধ্যে 1 মোল পার ডিএম কিউব ক্লোরাইড সলিউশন আছে। সল্ট সলিউশন দরকার, অ্যাসিড নিও না, অ্যাসিড দিলে তো আবার হাইড্রোজেনের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্ল্যাটিনাম ওয়্যারের সাথে প্ল্যাটিনাম ইলেকট্রোডটা দিতে হবে। প্ল্যাটিনাম ইলেকট্রোড যেভাবে আমরা দিই, প্ল্যাটিনাম ইলেকট্রোডের সাথে প্ল্যাটিনাম ওয়্যারটাই কানেক্ট করা থাকে। গ্যাস সাপ্লাই চেম্বার থাকতে হবে, গ্যাস সাপ্লাই, ক্লোরিন গ্যাস সাপ্লাই থাকতে হবে অ্যাট 1 অ্যাটমসফিয়ার্স 100 কিলো প্যাসকেলে, ঠিক আছে। এভাবে যদি ব্রোমিনেরটাও করতে চাও, ঠিক আছে, এভাবে যদি ব্রোমিন করতে চাও, ঠিক আছে, এই প্লাস সাইনটা আমাদের কি বোঝাচ্ছে? উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন, উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন ওর ইলেকট্রন ডোনেটিং পাওয়ার কম, ইলেকট্রন রিলিজিং পাওয়ারটা কম, তার মানে হচ্ছে এটা এর জন্য পজিটিভ। উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন, হাইড্রোজেন ইজ মোর ইলেকট্রন রিলিজিং, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন ইলেকট্রোড থেকে ইলেকট্রন বের হইয়া ওর ইলেকট্রোডে ঢুকবে, বুঝতে পারছো জিনিসটা? হাইড্রোজেন ইলেকট্রোড থেকে ইলেকট্রন বের হইয়া ওর ইলেকট্রোডে ঢুকবে, ক্লোরিনে এসে ঢুকবে, এর জন্য এটা পজিটিভ টার্মিনাল, আর ওটা নেগেটিভ, এটার পজিটিভ ইলেকট্রোড পটেনশিয়াল। আর হাইড্রোজেনের ইলেকট্রোড পটেনশিয়াল কম্পেয়ার করলে নেগেটিভ আসে, কিন্তু হাইড্রোজেন তো সবসময় জিরো, জিরো রেসপেক্টে এটা আসছে কিন্তু পজিটিভ। এখন এখান থেকে আরো আদার ইলেকট্রোড সিস্টেম দেখো যেখানে নন মেটালস ইনভলভড, অ্যান্ড সলিউশন ইনভলভ, ব্রোমিনের আছে, আয়োডিনের আছে, ঠিক আছে। তাহলে কেস একই, ঠিক আছে, কেস একই। এখানে ব্রোমিন সলিউশন দিছে কিন্তু সলিউশন আয়োডিন সলিউশন, ঠিক আছে, সলিউশন ইনপুট দেওয়া হচ্ছে আর আয়ন্সটা থাকবে, ঠিক আছে, থাকবে। এখন ঠিক আছে, each concentration must be 1 mole per dm cube connected to standard electrode. A similar setup is used to determine electrode potential of iodide and iodine. এগুলা যেহেতু একোয়া সলিউশন আছে দুইটারই কনসেন্ট্রেশন 1 মোল পার ডিএম কিউব থাকতে হবে কিন্তু স্যার এখানে বিআর আর যদি আয়োডিন কম্পেয়ার করি তাহলে স্যার বিআর পজিটিভ টার্মিনাল আর স্যার আয়োডিন নেগেটিভ টার্মিনাল। এখন ইয়েস, এখন ও যদি ইলেকট্রোড তোমরা যদি হাফ সিস্টেম করো এই দুটার মধ্যে যে বেশি নেগেটিভ মানে মোর পজিটিভ লেস পজিটিভ সেটাই নেগেটিভ টার্মিনাল। তাহলে ইলেকট্রন রিলিজিং পাওয়ার তাহলে কার বেশি? এই দুটার মধ্যে পজিটিভ লেস পজিটিভটা কে? আয়োডাইড, আয়োডিনটা, আয়োডিন হাফ সেলটা লেস পজিটিভ, তার মানে এটা মোর নেগেটিভ। তাহলে কম্পেয়ার টু দিস টু, এই ইকুইলিব্রিয়ামটা লেফটে যাবে, এই ইকুইলিব্রিয়ামটা রাইটে থাকবে, ঠিক আছে। তার মানে ব্রোমিন ইজিলি ইলেকট্রন গেইন করতে পারে, আয়োডাইডরা ইজিলি ইলেকট্রন লুজ করতে পারে। তাহলে আমি এখানে কি বলতে পারি? আয়োডাইড ইজ আ মোর স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট, কারণ সে ইলেকট্রন লুজ করতে পারে, অক্সিডাইজ হয়ে যেতে পারে তাড়াতাড়ি। দেখো তাহলে কনসেপ্টটা কত সহজ না? আয়োডাইড এখানে আমি বলতে পারি মোর পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট দেন ব্রোমাইড, ঠিক আছে। আয়োডাইডরা রিডিউসিং এজেন্ট হইতে পারে কারণ আয়োডাইড এখানে ইলেকট্রন ছাড়তেছে তাড়াতাড়ি, ঠিক আছে। কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে ইলেকট্রন গেইন করে যে সাবস্টেন্সটা, তাহলে ব্রোমিন ইজ আ স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, কারণ ওর ই সেলটা মোর পজিটিভ, ইকুইলিব্রিয়াম লাইজ ওয়েল টু দ্য রাইট, সো ইট হ্যাজ মোর টেন্ডেন্সি টু গেইন দ্য ইলেকট্রন। সহজ কথায় সহজভাবে যদি বলতে পারো তাহলে আমার জন্য অনেক ইজি, এই কথাগুলো যদি সহজভাবে বলতে পারো। এখন অন্যান্য আয়ন্স, একটা আয়নিক কম্পাউন্ডের কিন্তু হাফ সেল হইতে পারে যেখানে একটা রিঅ্যাকশনের মাধ্যমে আয়ন্সের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হইতেছে। যেমন কোন একটা রিঅ্যাকশনের মধ্যে ধরো আয়রন 2 আয়ন্স আয়রন 3 আয়ন্স হইতাছে, আয়রন 2 আয়ন্স আয়রন 3 আয়ন্স হইতাছে, ওইটার হাফ সেলটা কিভাবে বানাবা? ইউ হ্যাভ টু ইউজ বোথ দ্য সলিউশনস, ইউ হ্যাভ টু ইউজ বোথ দ্য সলিউশনস, ঠিক আছে। একটা কন্টেনারের মধ্যে বোথ সলিউশনস থাকতে হবে, বোথ সলিউশনস এর
আয়নসের কনসেন্ট্রেশন, এই আয়রনের আয়নসের কনসেন্ট্রেশনটা ইকুয়াল। ইকুয়াল থাকতে হবে। এখন ধরো আমি ইউজ করতেছি আয়রন 2 সালফেট আর আয়রন 3 সালফেট, এখানে কিন্তু একটা খেলা আছে, এখানে তোমাদের কিন্তু বেসিকটা অনেক লাগবে। দুইটাকে কি 1 মোল পার ডিম কিউব রাখতে পারবা? একটু ভালো করে চেক করে দেখো। আয়ন এইটার যদি আমি ইকুয়েশনটাকে একটু পুট করি, এটাকে যদি ইকুয়েশনটা পুট করো, এখন এটারে যদি 1 মোল পার ডিম কিউব নাও, তাহলে এটা কিন্তু প্রোডিউসড হবে 2 মোল পার ডিম কিউব, হ্যাঁ স্যার, ডাবল প্রোটিন। ডাবল হইব না? ওটা 1 মোল পার ডিম কিউব, এটা 1 মোল পার ডিম কিউব নিলে কিন্তু এটাও 1 মোল পার ডিম কিউব হবে, রাইট? হ্যাঁ তাহলে ইন দ্যাট কেস আমাদের আয়রন টু সলিউশন 1 মোল পার ডিম কিউব, আয়রন সালফেটকে 1 মোল পার ডিম কিউব নিতে পারবা, কিন্তু Fe2SO4 3 এটাকে নিতে হবে 0.5 মোল পার ডিম কিউব। সলিউশনটাকে 0.5 মোল পার ডিম কিউব নিলেই এই আয়রন টু আয়নস এর কনসেন্ট্রেশন হবে 1 মোল পার ডিম কিউব। এই বেসিকটা তোমাদের মাথায় ঢুকছে না? হ্যাঁ, কারণ এখানে আয়রন আয়নসটা 1 মোল পার ডিম কিউব হইতে হবে, নট দ্য হোল সলিউশন, নট দ্য হোল সলিউশন। সলিউশন কিন্তু হাফ মোল পার ডিম কিউব থাকতে হবে, তাইলেই তো কনসেন্ট্রেশনটা আয়রন টু আয়নস, আয়রন 3 আয়নস এর মধ্যে ডিভাইড হইতো। বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে যখন আয়রন 2 আয়রন 3 আর আয়রন 2 সিস্টেম সবসময় কিন্তু রিডাকশন ইকুয়েশন লেখা থাকবে। এটাও তোমার ওই রেডক্স সিস্টেমের ইয়াতে পেজ নাম্বার 11 ডাটা বুকলেটে আছে। সো এখানে যখন দেখবা যে এটার ইলেকট্রোড পটেনশিয়াল হচ্ছে 0.77 প্লাস, উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন কিন্তু পজিটিভ, ঠিক আছে? এখানে যেমন তোমাদেরকে পুরো একটা লিস্টিং করে দেওয়া আছে, যত বেশি নেগেটিভ তত ইলেকট্রন লুজিং টেন্ডেন্সি অফ দ্য রাইট হ্যান্ড সাইড সাবস্টেন্স ইজ মোর। রাইট হ্যান্ড সাইডের সাবস্টেন্সটার ইলেকট্রন লুজিং টেন্ডেন্সি তত মোর হবে যত এই ভ্যালুটা নেগেটিভ হবে। লিথিয়াম সবচেয়ে পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। ইয়েস, লিথিয়াম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। লিথিয়াম সবাইকে, লিথিয়াম এখানে কি মোস্ট পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট? লিথিয়াম ইয়েস, উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন সবচেয়ে বেশি। এখন এখানে পটাশিয়ামটা আর একটু কম দেখাইতেছে, ক্যালসিয়ামটা আর একটু কম দেখাইতেছে, ঠিক আছে? এভাবে একটা একটা করে কিন্তু কমতেছে। আর ফ্লোরিন সবচেয়ে পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। এখন সবচেয়ে পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে ফ্লোরিন। এভাবেই কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজটা ক্রিয়েট করা হয়েছে, এভাবেই কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজটা ক্রিয়েট করা হয়েছে ইলেকট্রন পটেনশিয়াল চেক করে। এখানে রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্টের কথা বলা আছে। স্পিসিস অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য হাফ সেল রিঅ্যাকশনস আর কেপেবল অফ বিহেভিং অ্যাজ রিডিউসিং এজেন্ট। রাইট হ্যান্ড সাইডে যারা থাকে দে ক্যান লুজ ইলেকট্রনস, তার মানে এখানে রাইট হ্যান্ড সাইডে যারা আছে রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করতে পারে, লেফট হ্যান্ড সাইডে যারা আছে তারা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করতে পারে। এখানে বলে দিছে মোস্ট নেগেটিভ ইলেকট্রোড পটেনশিয়াল ভ্যালু হচ্ছে লিথিয়ামের, তাহলে মোস্ট পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট হচ্ছে লিথিয়াম, আর লিস্ট পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট হচ্ছে ফ্লোরাইড আয়ন। আয়ন রাইটে আছে যেগুলো, ঠিক আছে, F মাইনাস, এটার ভ্যালুটা লিস্ট নেগেটিভ। আর স্পিসিস টু দ্য লেফট হ্যান্ড সাইড আর কেপেবল অফ অ্যাক্টিং অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট, যেগুলো বুঝিয়ে গেছি। তাহলে লিস্ট পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট ইজ ফ্লোরিন, আর লিস্ট পাওয়ারফুল হচ্ছে লিথিয়াম আয়ন লেফট হ্যান্ড সাইডেরটা। এই হলো কাহিনী, সব এখানে সামারাইজ করে সুন্দর করে দিছে কিন্তু এই কারণে, বুঝছো? এগুলো তোমাদের বই থেকে তোমরা রিডিং দিও আর কি, এগুলো আর আমার মনে হয় নোটে এত ডিটেলস দেওয়া নেই, বইয়ের থেকে রিডিংটা দিও এই পেজগুলোতে, ঠিক আছে? এখন সামারি আমরা এখানে বলে দিছি। সামারিটা কি? যত ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুটা বেশি হবে, দ্য মোর দ্য ইকুইলিব্রিয়াম লাইজ টু দ্য লেফট। যত নেগেটিভ ভ্যালু তত লেফটে আছে, তত রিডিউসিং এজেন্ট স্ট্রঙ্গার ওই জিনিসটা, তত মোর রেডিলি ইলেকট্রন লুজ করতে পারে, ঠিক আছে? আর যত রাইটে, যত পজিটিভ হবে তত ইকুইলিব্রিয়াম ভ্যালুটা মানে ইয়াটা ইকুইলিব্রিয়ামটা রাইটে যেতে থাকবে, তত ইলেকট্রন লুজিং টেন্ডেন্সি কমতে থাকে, ঠিক আছে? আর তখন অক্সিডাইজ হচ্ছে। আচ্ছা, এই সেল বানানো আমরা অলরেডি করে ফেলাইছি, এই সেল বানানো অলরেডি আমরা কিন্তু টেকনিক্যালি শিখা ফেলাইছি লাস্ট ক্লাসে। দুইটা সেল মিলে যখন আমরা, সমস্যা নেই রেকর্ডিং করা আছে, দুইটা সেল মিলে যখন আমরা ইয়া করি। এখন দেখো ফ্লো অফ ইলেকট্রনের কাহিনীটা আবার একটু রিকল করে দিই। এখানে
জিঙ্ক ইলেকট্রোডটা ইজ দ্য মোর নেগেটিভ ইলেকট্রোড, জিঙ্ক ইলেকট্রোড ইজ দ্য মোর নেগেটিভ ইলেকট্রোড, ঠিক আছে। দিস ইজ দ্য পজিটিভ ইলেকট্রোড, কারণ ঠিক আছে, কারণ স্যার ফ্লো অফ ইলেকট্রন নেগেটিভ থেকেই পজিটিভে যায়। হ্যাঁ, এখন এটা নেগেটিভ টার্মিনাল আমি কেন বলতেছি, কারণ এটা দিস ইলেকট্রোড ইজ মোর নেগেটিভ দেন দিস ইলেকট্রন, কপারের ইলেকট্রোড। তাহলে জিঙ্ক ইলেকট্রোড থেকে ইলেকট্রন বাইর হবে, ঠিক আছে, জিঙ্ক ইলেকট্রোড থেকে ইলেকট্রন বাইর হবে। তো ফ্লো অফ ইলেকট্রন হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড থেকে কপার ইলেকট্রোড, জিঙ্ক হাফ সেল থেকে কপার হাফ সেল পর্যন্ত, ঠিক আছে। ইলেকট্রন ফ্লোটা বুঝছো না, জিঙ্ক হাফ সেল থেকে কপার হাফ সেল পর্যন্ত। তাইলে কপারের যে রিয়াকশনটা, কপার হাফ সেলের যেভাবে আছে, কপার হাফ সেলের রিডাকশন হবে, কপার হাফ সেলে কিন্তু রিডাকশনটা মাস্ট হবে, এই জিনিসটা হবে। আর জিঙ্ক হাফ সেলে জিঙ্ক ইলেকট্রন লুজ করতেছে, তাহলে ওভারঅল ইকুয়েশনটা যদি লেখো, ইলেকট্রন কাটাকাটি কইরা Zn প্লাস CO2 প্লাস রিয়াক্ট করে Zn2 প্লাস প্লাস Cu হচ্ছে। তারপর আমাদের এটার ই সেল চেক করতে হবে, ই সেল আমাদের অবশ্যই এখানে ভ্যালুটা পজিটিভ আসতেছে, তার মানে জিঙ্ক ক্যান রিডিউস কপার, জিঙ্ক ইজ মোর স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট দেন কপার, এর জন্য জিঙ্ক কপারকে রিডিউস করতে পারতেছে। আমরা কিভাবে জাস্টিফাই করলাম, ই সেল ইজ পজিটিভ দিয়ে। রিয়াকশনটা যদি উল্টা করতা, কপার জিঙ্ক সলিউশনের মধ্যে দিতা, তখন তাহলে কপার ইলেকট্রোডটা হইতো নেগেটিভ, ইলেকট্রনটা ফ্লোটা হইতো এদিকে, আর জিঙ্ক ইলেকট্রোডটা হইতো পজিটিভ, তখন ই সেল আসতো নেগেটিভ। রিয়াকশন ইজ নট ফিজিবল, এখন এটাকে ফিজিবল বানানোর জন্য আমরা চাইলে নন স্ট্যান্ডার্ড কন্ডিশনসে যেতে পারি, স্ট্যান্ডার্ড কন্ডিশনসে থাকতে পারবো না। আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল দিয়ে এটা করতে পারবো না, আমরা নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে যাইতে পারি এই রিয়াকশনটাকে ফিজিবল করানোর জন্য। এখন নোটিস করো কেমনে আমরা এই রিয়াকশনটাকে ফিজিবল করব। জিঙ্কের ভ্যালুটাই যে এখানে দেখো সেল ডায়াগ্রামসের এখানে জিঙ্কের ভ্যালুটা দেওয়া আছে না, আর এখানে দেখো কপারের ভ্যালুটা দেওয়া আছে না। তাহলে কপারকে মোর ইলেকট্রন রিলিজিং হইতে হইলে এই ভ্যালুটাকে কমতে হবে, নেগেটিভের দিকে যাইতে হবে। আর এই নেগেটিভ ভ্যালুটাকে মানে এই ভ্যালুটাকে বাড়তে হবে, আর এই ভ্যালুটাকে কমতে হবে। কমা মানে রাইটে যাওয়া, আর বাড়া মানে হচ্ছে লেফটে যাওয়া, নেগেটিভের দিকে যাওয়া। তাহলে বুঝতে পারছো কি হাবা হয়ে গেল যে, বুঝো নেই? উল্টা মানে তুমি নর্মালি লজিকটা আমাকে আরো মোর নেগেটিভ বানাইতে হবে, নেগেটিভ বানাইতে হলে লেফটে যাইতে হবে। নেগেটিভ বানানো মানে হচ্ছে বাড়ানো, আর পজিটিভ বানানো মানে হচ্ছে কমানো, পজিটিভ মানে হচ্ছে রাইটে যেতে হবে। তাইলে রাইটে যাওয়ার ওয়েটা কি, এই জিঙ্ক সলিউশনের কনসেন্ট্রেশনটা বাড়ায় দাও। এই জিঙ্ক সলিউশনের কনসেন্ট্রেশনটা যদি বাড়ায় দাও, তাহলে ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য রাইট, ইকুইলিব্রিয়াম ল। আর এখানে কপার সলিউশনের কনসেন্ট্রেশনটা কমায় দাও, তাহলে ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য লেফট। তাহলে এভাবে কমাই দিতে থাকলে আর ওটা বাড়ায় দিতে থাকলে অ্যাট ওয়ান স্টেজ জিঙ্কের ইলেকট্রোড পটেনশিয়ালটা কপারের ইলেকট্রোড পটেনশিয়ালটা মোর নেগেটিভ হয়ে যাবে, জিঙ্ক থেকে মোর নেগেটিভ হয়ে যাবে। এই কথাগুলো আমরা সুন্দর করে সাজায় লিখতে পারতাম না। Decreasing the concentration will shift the equilibrium to the left. It will make the electrode potential মানে E naught, it will increase the value of E naught, ঠিক আছে, বা E naught will become more negative, আর ওইটা increasing the concentration of Zn2 plus will shift equilibrium to the right, decreasing the value of E naught. At one point বা at one stage the electrode of the E naught of copper electrode will become more negative than the E naught of zinc electrode. এই যে সহজ করে এগুলো বুঝাই দিলাম, তখন E cell will be positive. E cell positive হলে তো রিঅ্যাকশনটা ফিজিবল হইতো। তাহলে this reaction can occur under non-standard conditions but cannot occur under standard conditions. বুঝতে পারছো? স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করলে কিন্তু জীবনও এই রিঅ্যাকশনটা হবে না। কপার কোনোদিন জিঙ্ককে রিডিউস করতে পারবে না, জিঙ্ক সবসময় কপারকে রিডিউস করবে।
স্ট্যান্ডার্ড কন্ডিশনস থাকলে। এখানে সল্ট ব্রিজের কাহিনী সল্ট ব্রিজের কাহিনী হচ্ছে আয়নটাকে এই পাশ থেকে ওই পাশে পাস করতে দেয় ইলেকট্রিক্যাল এনার্জিটাকে, নাহলে তো সেল হবে না, ও সেল হবে না, ইলেকট্রিক্যাল এনার্জিটা তো পাস করতে হবে। আয়নস মুভমেন্ট, আয়নস, হ্যাঁ আয়নসই ইলেকট্রন মানে ইলেকট্রনের এনার্জিটা ক্যারি করে, কারণ তার দিয়ে ইলেকট্রন ফ্লো করতে পারে, সলিউশন দিয়ে তো ইলেকট্রন ফ্লো করতে পারবে না, ওখানে আয়নস ফ্লো করে, আয়নসটা ফ্লো করে ইলেকট্রিক্যাল এনার্জিটা ওই পাশে থেকে এই পাশে নেয়। আচ্ছা, এখানে আরো কয়েকটা ডিটেলস ছিল, ওই ডিটেলস গুলা ধরবে সেল ডায়াগ্রাম আমরা করে ফেলাইছি অলরেডি, এগুলো আমরা অলরেডি সেল ডায়াগ্রাম করে ফেলাইছি। আচ্ছা, তারপরে যদি আমি আর বই থেকে কিছু এক্সপ্লেনেশন দেই। আচ্ছা, এই যে আমাদের ইকুয়েশনটা রাইট মাইনাস লেফট, এখানে ওরা রাইট মাইনাস লেফট দিছে আমরা ই সেল বের করার জন্য। রাইট মাইনাস লেফট, রাইট মানে পজিটিভ আর লেফট মানে নেগেটিভ। সবসময় নেগেটিভ ইলেকট্রোডটা আমরা লেফট ইলেকট্রোড ধরি, আর পজিটিভ ইলেকট্রোডটাকে আমরা রাইট ইলেকট্রোড ধরি। বুঝতে পারছো? ঠিক আছে, এটা বুঝতে পারছো তো? ঠিক আছে, এটাও আমরা কভার করে ফেলছি ফার্স্ট লেকচার, এগুলো আমি সব বেসিক কিন্তু। আচ্ছা, এগুলো আমরা কিন্তু ডিসকাশন করে দিছি। আচ্ছা, এখানে আর বেশি কিছু না, এই যে সেল ডায়াগ্রাম আঁকা, একটা সেল, আমি যে জিঙ্কেরটাই যদি তোমাকে এখানে সেল ডায়াগ্রামটা এইভাবে আঁকা দিই, এখানে মেইন রিঅ্যাকশনটা কি? জিঙ্ক থেকে ইলেকট্রন বেরিয়েছে, জিঙ্ক থেকে ইলেকট্রোড, ইলেকট্রোড থেকে ইলেকট্রন বেরিয়েছে, এই যে ইলেকট্রোড, ইলেকট্রোড থেকে চলে গেল ইলেকট্রোলাইট, লেফট হ্যান্ড ইলেকট্রোড তাহলে জিঙ্ক, ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইটের পর ইলেকট্রোলাইটটাকে Zn2+। ঠিক আছে, সল্ট ব্রিজ এভাবে ব্রোকেন লাইন দিয়ে 3টা লাইন দিতে পারো, ব্রোকেন 2টা লাইন দিতে পারো। সল্ট ব্রিজ, সল্ট ব্রিজের পর আসছে হাফ সেলের কপার সলিউশন, আর ওদিকে লেফট হ্যান্ড ইলেকট্রোডে মানে রাইট হ্যান্ডে আছে কপার ইলেকট্রন। তাহলে এটা হলো সেলটাকেই, ডায়াগ্রামটাকেই ওয়ার্ডে লেখা বুঝায় দেওয়া। এটাকে আরেকটু কমপ্লিকেটেড সিস্টেমে নেই, আরেকটু কমপ্লিকেটেড সিস্টেমে নেই, দাঁড়াও। এইটা, এই যে এখানে এই ইলেকট্রোড সিস্টেমটা, এই ইলেকট্রোড সিস্টেমটা দেখে বোঝা যাচ্ছে জিঙ্ক ইলেকট্রোডটা লেফট হ্যান্ড ইলেকট্রোড আর আয়রন ইলেকট্রোডটা রাইট হ্যান্ড ইলেকট্রোড, রাইট? তাহলে এটাকে যখন আমরা সেল ডায়াগ্রাম হিসাবে লিখবো, আমরা এইভাবে দিব Zn2+, সল্ট ব্রিজ 2টা লাইন দিলাম, 2টা ডট দিলাম। ঠিক আছে, অনেক সময় 2টা ডট না দিয়া জাস্ট এভাবে ডট দিয়ে দেয়, এভাবে ডট না, আমি ব্রোকেন লাইন দিয়ে ডট দিলে ইজিয়ার হবে। সল্ট ব্রিজ হয়ে গেল, ডাবল দিবা দুই পাশে, ডাবল দিব সল্ট ব্রিজ। ঠিক আছে, অ্যাটলিস্ট 2বার ব্রোকেন, অনেকে 3বার ব্রোকেন দেয়, কোনো সমস্যা নেই, ব্রোকেন 2টা লাইন দিলেই হবে, সল্ট ব্রিজ হয়ে গেল। এখন এটা তো চেঞ্জ হবে না, এটা তো রিডাকশনই হবে সবসময়, আয়রন 3 থেকে আয়রন 2 হইতে হবে রিডাকশন। তাহলে এখানে Fe3+ চেঞ্জিং টু Fe2+, এই কমা মানে হচ্ছে রিঅ্যাকশন হইতাছে, কমা মানে হচ্ছে রিঅ্যাকশন হইতাছে, বুঝছো? হ্যাঁ, আর ওর ইলেকট্রোডটা হচ্ছে প্ল্যাটিনাম, এভাবে লেখা দিবা। প্ল্যাটিনাম ইলেকট্রোড, তোর ইলেকট্রোডটা প্ল্যাটিনাম। ধরো যখন দুইটাই সলিউশনস থাকে, তখন ওই মেটালটার কখনো ইলেকট্রোড ইউজ করতে পারবা না, ইলেকট্রোডটা ইউজ করতে হবে প্ল্যাটিনামে। ধরো কোন একটা রিঅ্যাকশন হইতেছে, ধরো ম্যাঙ্গানিজ 7 থেকে ম্যাঙ্গানেট 7 থেকে ম্যাঙ্গানিজ 2+ হইতেছে একটা রিঅ্যাকশন, ওখানে ইলেকট্রোড ইউজ করতে হবে প্ল্যাটিনাম। টাইটানিয়াম 3+, হ্যাঁ, যদি এরকম হইতো যে মেটাল থেকে ইলেকট্রন রিলিজ হয়ে তার সলিউশনে যাচ্ছে, তখন মেটালকে ইলেকট্রোড হিসেবে ইউজ করা যাবে। কিন্তু যখন একটা রিঅ্যাকশন থাকবে বা অন্য আয়নিক সাবস্টেন্স থাকবে যেখানে মেটাল ইনভলভ না, তখন ইলেকট্রোডটাকে ইউজ করতে হবে প্ল্যাটিনাম সবসময়। ঠিক আছে, যেমন এটারও যদি আমরা হাফ সিস্টেম করি, এখন এখানে যে নন স্ট্যান্ডার্ড কন্ডিশনস, এই যে নন স্ট্যান্ডার্ড কন্ডিশনস বলেই দিছে, দেখো। ঠিক আছে, এখানে যদি দুইটার আমি ই সেলটা বের করতে চাই, দুইটার মধ্যে কি দেখতেছো, এখানে কি বলছে দেখো, explain the difference of the electron flow that would take place in the external circuit of the cell when in use. আচ্ছা, chlorine may be prepared in the laboratory by reacting dilute hydrochloric acid with potassium manganate 7. The electrode potentials are relate to this are 8 দুইটা। তাহলে ক্লোরিন প্রোডিউসড হইতে হবে, ক্লোরিন প্রোডিউসড হইতে হলে তো এটাকে
লেস পজিটিভ হইতে হবে, লেস পজিটিভ আছে না, হ্যাঁ লেস পজিটিভ আছে, এটাকে এই ডিরেকশনে আসতে হবে, আর ম্যাঙ্গানেট এই ডিরেকশনে আসতে হবে, কারণ এটা দিছো ক্লোরাইডের মধ্যে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরাইডের মধ্যে এটা দিছো, তাহলে এটা ইকুইলিব্রিয়াম রাইটে থাকতে হবে, এটা লেফটে থাকতে হবে, ঠিক আছে না? ইলেকট্রোড পটেনশিয়াল তো সাপোর্ট দেয়, ইলেকট্রোড পটেনশিয়াল তো সাপোর্ট দিচ্ছে এই কথাটা, তাহলে ইলেকট্রোড পটেনশিয়াল যেহেতু সাপোর্ট দিচ্ছে, এটাকে যদি আমরা এখন ফুল রিঅ্যাকশনটা লিখি আমাদের হাফ সেল, তাহলে লেফট হ্যান্ড ইলেকট্রোডটাকে ক্লোরিন না, ক্লোরিন তো লেফট হ্যান্ড ইলেকট্রোড, রাইট? আচ্ছা, ক্লোরিন যদি লেফট হ্যান্ড ইলেকট্রোড হয়, তাহলে আমাকে এখানে ইলেকট্রোডটা লিখতে হবে প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম, রাইট? প্ল্যাটিনাম। আচ্ছা, আবার একটা ডিভিশন দিতে হবে, প্ল্যাটিনাম ইলেকট্রোড আছে, ক্লোরিন ঢুকতেছে, এই যে এখন সেলে ঢুকতেছে, তার মানে ডাবল ডিভিশন দিছি কিন্তু, বুঝছো? কার মধ্যে ঢুকতেছে? ক্লোরাইডের মধ্যে ঢুকতেছে। সলব্রিজ, এখানে তুমি অ্যাকোয়াস দিতে পারো, অ্যাকোয়াস দিতে পারো, এখন সলব্রিজ, 3টা লাইন দিলাম, সমস্যা নেই। সলব্রিজে পুরো রিঅ্যাকশন হইতেছে না, এখানে এইভাবে লিখতে হবে, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস অ্যাকোয়াস, এটা কিভাবে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে দিতে হবে কমা, কমা মানে রিঅ্যাকশন হয়ে প্রোডাক্টে যেতেছে, প্রোডাক্টে কে আছে? Mn2 প্লাস, এইদিকে তো জায়গা নেই, দাঁড়া আমার একটু সুন্দর করে লিখতে হবে, ধরো এদিকে তো জায়গা নেই, পুরোটা হইব না, না ওই জায়গা নেই এদিকে, আমি এখানে লিখে দিই প্ল্যাটিনাম, আমি স্টেট সিম্বল অ্যাভয়েড করে দিই, স্টেট সিম্বল নট নেসেসারি, ক্লোরিন, ক্লোরাইড, সলব্রিজ, এখন এখানে ব্র্যাকেট দিয়া এখানে পুরো একটা রিঅ্যাকশন, দুইটা সাবস্টেন্স আছে না, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস লিখবা, রিঅ্যাক্টেন্ট কম্বাইন হয়ে প্রডিউসড হইতেছে প্রোডাক্ট, Mn2 প্লাস প্লাস 4H2 প্রোডাক্ট, এটা হলো সেলের মধ্যে পুরো কাহিনীটা হইতেছে, সেলের পুরো কাহিনীটা এটা। স্যার সেল ডায়াগ্রাম হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে খেলাটা কি, সেল ডায়াগ্রামের খেলাটা মাথায় ঢুকে গেছে না? এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। না, প্ল্যাটিনাম ইলেকট্রোড, ক্লোরিন গ্যাসকে সাপ্লাই দিতেছো, ক্লোরিন গ্যাসকে সাপ্লাই দিতেছো কোথায়? ইলেকট্রোলাইটে, ক্লোরিন গ্যাস ইলেকট্রোলাইট। সল্টব্রিজ ডায়াগ্রামটাকে চিন্তা করো, ক্লোরিন প্ল্যাটিনাম লেফট হ্যান্ড ইলেকট্রোডটা চিন্তা করো, হ্যাঁ লেফট হ্যান্ড ইলেকট্রোডটা চিন্তা করো, লেফট হ্যান্ডে আছে ক্লোরিন, লেফট হ্যান্ডে আছে ক্লোরিন, ক্লোরিন গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে, প্ল্যাটিনাম ইলেকট্রোড লাগানো আছে এখানে, প্ল্যাটিনাম ইলেকট্রোড ক্লোরিন, ক্লোরিন গ্যাস ঢুকলো ক্লোরাইড নিচে, এখানে ইলেকট্রোলাইট হচ্ছে ক্লোরাইড, সল্টব্রিজ, সল্টব্রিজের পাশে আছে ম্যাঙ্গানেট 7 সলিউশন থেকে ম্যাঙ্গানেট 2 সলিউশন হইতেছে, আবার প্ল্যাটিনাম ইলেকট্রোড দিয়া এই পাশে একটা প্ল্যাটিনাম ইলেকট্রোড লাগানো আছে, এটা হলো ডায়াগ্রামটা পুরোটা নাইকা তুমি ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করে দিলা, বুঝা গেছে? রিপ্রেজেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট, এবং খুবই সহজ, কনসেপ্টটা মাথায় ক্লিয়ার হয়ে গেলে যে কোনো দুটো ইলেকট্রোড সিস্টেমটা তুমি ডায়াগ্রাম করে দিতে পারবে এখন, ঠিক আছে? আমি র্যান্ডম দুটো ইলেকট্রোড সিস্টেম তোমাদেরকে ডাটা বুকলেট থেকে চুজ করে দিই, হে দুটার একটা ডায়াগ্রাম বানাও, আমি তোমার ডাটা বুকলেট থেকে এখন একটা চুজ করে দিই, দেখো আমরা এখনই করে দিই তোমার আইএল ডাটা বুকলেট, ধর আমরা পেজ নাম্বার ডাটা বুকলেটের 11-এ গেলাম, আমরা এখানে ইলেকট্রোড সিস্টেম আমরা নিব, এখান থেকে তোমাদের দুইটা ইলেকট্রোড সিস্টেম আমি চুজ করে দিতেছি, 19 আর 31, তোমরা চুজ করো 19 আর 31, হাইলাইট করে দিই 19, রাইট? ইয়েস, বসো পিছে বসো, 19 আর 31 এই দুটো ইলেকট্রোড সিস্টেমের হাফ সেল দিয়ে বুঝানো, এই ইলেকট্রোড পটেনশিয়ালের ভ্যালু দেখা বুঝানো কোনটা লেফট কোনটা রাইট, সাবস্টেন্সগুলো, হ্যাঁ সাবস্টেন্সগুলো দেখা বুঝানো, যে কিভাবে রিপ্রেজেন্ট করবা, ইলেকট্রোডকে কি নিবা, সাবস্টেন্স দেখা বুঝানো।
ঠিক আছে বউ আমি মিলাইতেছি, সমস্যা নেই। বসো, আমি একবারে তোমাদের কইরা মিলাই দেখাই দিচ্ছি। বুঝছে? আমি একটাতে লিখি, এখন দুইটারই ইলেকট্রোড কিন্তু নিব প্ল্যাটিনাম। হ্যাঁ স্যার প্ল্যাটিনাম, আচ্ছা। লেফট হ্যান্ড ইলেকট্রোড তাহলে কে? লেফট হ্যান্ড ইলেকট্রোডটা আয়োডিন, কারণ ওটার ভ্যালুটা লেস পজিটিভ, তাইলে প্ল্যাটিনাম ডিভাইড করলাম, আমি এখানে I2 লেখা আছে, I2 লিখলাম, I2, ঠিক আছে। আবার একটা ডিভিশন লেখা, আমি লিখলাম 2I মাইনাস, স্যার আমি হাফ I2 দিয়ে I মাইনাস লিখছি চলবো চলবো, হাফ আর I মাইনাস দিলেও চলবো, দিলাম, ঠিক আছে। সল্ট ব্রিজ H2O2 প্লাস 2H প্লাস, এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, ব্র্যাকেট কমা দিয়া H2O2 2H2O প্রোডাক্ট ড্যাশ দিয়া প্ল্যাটিনাম। খেলা ইজি, খেলা ইজি, এই জন্যই পারছি হ্যাঁ, খেলাটা সহজ হয়ে গেছে, এখন আমাদের সিস্টেমটা আমরা বুঝে গেছি, ঠিক আছে। এই কাহিনী তাহলে বুঝার পর আমাদের আর কি কি জিনিস আছে, মেকিং প্রেডিকশন ইউনিট জিনিস। আচ্ছা, আমি একটা দেখে নিই কি কি, আর তোমাদেরকে হিসাব বুঝাই দিতে হবে। এটা অনেক এলাবোরেট করে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়েছে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা এক্সপ্লেনেশনটা খুবই সুন্দর বই, আমার ভালো লাগে, এই কারণে আমার বই থেকে পড়াইতে ভালো লাগে। এটার এক্সপ্লেনেশনটা খুবই সলিড দেওয়া। যেমন এনে বলে আছে মেকিং প্রেডিকশনস ইউজিং স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়ালস, প্রেডিকশন করবা, এই যে দুটি ইলেকট্রোড পটেনশিয়াল দেওয়া, ঠিক আছে। এখানে বলছে যে ইকুইলিব্রিয়াম জিঙ্কেরটা লেফটে, কপারের ইলেকট্রো সিস্টেম রাইটে, তাহলে জিঙ্ক ক্যান রিডিউস কপার সলিউশনস। জিঙ্ক ইজ দ্য রিডিউসিং এজেন্ট, CO2 প্লাস ইজ দ্য অক্সিডাইজিং এজেন্ট, এটা একটা রিডক্স রিঅ্যাকশন হইতে পারবে। ই সেল, এটা হলো, এটাকে আমি লেফট বলতেছি, এটাকে আমি রাইট বলতেছি, তাহলে রাইট মাইনাস লেফট নাকি, রাইট মাইনাস লেফট, তো রাইট মাইনাস লেফট করলে ই সেল ভ্যালুটা আসে পজিটিভ, রিঅ্যাকশন ইজ ফিজিবল, রিঅ্যাকশন ইজ ফিজিবল, ঠিক আছে। এই কথাগুলো এখানে সুন্দর করে বলছে। সো ইলেকট্রন ই নট হলে ফিজিবল, ই নট মাইনাস ই নট না, ই সেল, ই সেল, ই সেল পজিটিভ আসলে রিঅ্যাকশন ইজ থার্মোডাইনামিক্যালি ফিজিবল, ওই ওয়ার্ডটা সবসময় আমরা ইউজ করি, থার্মোডাইনামিক্যালি ফিজিবল। আর যদি এই যে এখানে দেওয়াই আছে, সব লেখাই আছে, সব সুন্দর করে লেখাই আছে, দুটো ইকুইলিব্রিয়াম সিস্টেম আছে, সব লেখাই আছে এখানে সুন্দর করে, নিজে পড়লেই পারবে। আমার যে যা যা কথা মুখ দিয়ে বলছি এগুলোই লেখা আছে এখানে, বুঝতে পারছো? সো আবার যদি জিঙ্ক সালফুরিক অ্যাসিডের সাথে দাও, জিঙ্ক সালফুরিক অ্যাসিডের সাথে দেওয়া মানে কি H প্লাস এর সাথে দেওয়া, H প্লাস ইট উইল বিকাম H2। এখন H প্লাস আর H2 ইলেকট্রোড সিস্টেম আছে না, ওটা কোনটা? ধরো 2H প্লাস দুইটা ইলেকট্রন নিয়া H2, এই ইকুইলিব্রিয়াম, এটার ই নট তো 0, এটার ই নট তো 0 0, আর এটার সাথে যখন জিঙ্ক দিচ্ছ, জিঙ্ক 2 প্লাস 2 ইলেকট্রন মাইনাস, এই যে হাফ সেল, এগুলো তো হাফ করে রাখতে হবে, Zn2 প্লাস, এটার ই নট তো -0.76 ভোল্ট। কি বুঝাচ্ছে? এটা লেফট, এটা রাইট, লেফটে যাবে ওটা রাইটে যাবে, তাইলে জিঙ্ক ক্যান, এটা সরি উল্টা লিখছি, এটা Zn, মাঝে মাঝে একটু উল্টা লেখা লিখি। তাইলে ও জিঙ্ক তো অ্যাসিডকে রিডিউস করতে পারবে, জিঙ্ক উইল রিঅ্যাক্ট উইথ সালফিউরিক অ্যাসিড, এখন এটা কপার দিয়ে করতে পারতো না, আর যদি এটা চেঞ্জ করা কপার, তো কপার কেন অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করতে পারবে না? দেখো, যদি কপার দিয়ে এক্সপ্লেন করতে চাও, দ্য প্রবলেম ইজ কপার পারবে না, কারণ এটার ই নট হচ্ছে পজিটিভ, গ্রেটার দেন হাইড্রোজেন, এটার ই নট হচ্ছে পজিটিভ, মানে মানে উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন ইলেকট্রন, ঠিক আছে। তখন উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন ইলেকট্রন কপার ইলেকট্রোড হয়ে যাবে রাইট, আর এটা লেফট, রিডিউস করতে পারবে না, ই সেল ই সেল নেগেটিভ আসবে, রিডিউস যদি করাইতে চাইতা ই সেল নেগেটিভ আসবে, কারণ রিঅ্যাকশন করতে হলে এটাকে লেফট হ্যান্ড ইলেকট্রোড রাখতে হবে, এটাকে রাইট হ্যান্ড ইলেকট্রোড রাখতে হবে, কপারকে ইলেকট্রন লুজ করতে হবে, কপারকে ইলেকট্রন লুজ করলে করাইতে হয় নন স্ট্যান্ডার্ড কন্ডিশন। হ্যাঁ, এখন মজার জিনিস দেখো, এটা হচ্ছে 0.34, এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য 0.34, এটা যদি রিভার্স রিঅ্যাকশনটা করো,
তাহলে এটা -0.34 হয়ে যেতেছে না? যখন ই সেলটা বানাবা তখন দুইটাকে অ্যাড করে দিবা, তাহলে ই সেল তো নেগেটিভ এসে পড়বে। ই সেল যদি নেগেটিভ আসে, what will happen? ই সেল নেগেটিভ আসলে রিঅ্যাকশন ইজ নট ফিজিবল, কপার ক্যানট রিঅ্যাক্ট উইথ হাইড সালফিউরিক অ্যাসিড। বুঝতে পারছো? এখানে অ্যাসিড দিতে মানা করছে। না, কপার তো হাইড্রোজেন থেকে লেস রিঅ্যাক্টিভ, ও অ্যাসিডের সাথে ডাইরেক্ট রিঅ্যাক্ট করবে কেমনে? উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন ইলেকট্রোড, কপার ইলেকট্রোডের ই নট তো পজিটিভ, তার মানে কি কপার ইজ লেস ইলেকট্রন রিলিজিং দেন হাইড্রোজেন। কোন রিঅ্যাকশন এরকম আছে, পরের পেজে লেখা আছে, কোন রিঅ্যাকশন এরকম আছে যে ই সেল পজিটিভ, রিঅ্যাকশন ইজ থার্মোডাইনামিক্যালি ফিজিবল বাট স্টিল রিঅ্যাকশনটা হচ্ছে না। যেসব রিঅ্যাকশন হয় না তারা কাইনেটিক্যালি স্টেবল, মিনিং রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি অনেক হাই। এটা আমরা পড়ছি A2 কাইনেটিক্সে, A2 কাইনেটিক্স চ্যাপ্টারেই পড়ছি। কোন রিঅ্যাকশন থার্মোডাইনামিক্যালি ফিজিবল, এন্ট্রপি দিয়েও পড়ছি, এন্ট্রপি চ্যাপ্টারেই মেইনলি পড়ছি। একটা রিঅ্যাকশন ডেলেস টোটাল পজিটিভ থাকা মানে হচ্ছে সে থার্মোডাইনামিক্যালি ফিজিবল, বাট স্টিল ই সেল পজিটিভ, স্টিল রিঅ্যাকশন হচ্ছে না, তার মানে তারা কাইনেটিক্যালি স্টেবল, মিনিং তাদের অ্যাক্টিভেশন এনার্জি অনেক হাই, অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য রিঅ্যাকশন ইজ ভেরি লার্জ। ঠিক আছে, সব বলা আছে কিন্তু, বুঝা গেছে? এইটুকু পর্যন্ত তাহলে আমরা আজকে কভার করে রাখি।